আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। শনি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় অনুষ্ঠিত হয় এই বিজনেস আওয়ার। থাকে শেয়ার বাজার, মুদ্রা বাজারের আপডেট, খবর থাকে, খবরের বিশ্লেষণ থাকে। আজ সব আয়োজনে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। পাশাপাশি কমিশনারের চলতি দায়িত্ব পালনের জন্য চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কর্মকর্তা মোহাম্মদ শফিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, জাকির হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক বরখাস্তের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, বিজ্ঞপ্তিতে তাকে রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে জারিকৃত নির্দেশনা অমান্য করে 28 ও 29 জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখেন জাকির হোসেন। এতে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে। এদিকে বুধবার সকালে আরেক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টমসের দায়িত্ব পালনের জন্য আরেক কর্মকর্তা নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজস্ব বোর্ড। দু 2024-25 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংকের নেয়া সংকোচনমূলক মুদ্রানীতিতে কমেছে বেসরকারি খাতে বিনিয়োগ। উচ্চ সুদ হারের কারণে এক বছরে এ খাতে ঋণ প্রবৃদ্ধিও কমেছে প্রায় 2.5%। তবে মূল্যস্ফীতি আশানুরূপ কমাতে না পারলেও নতুন বছরের মুদ্রানীতিতে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়ার কারণে সহনশীল হয়ে আসবে বলছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতে বিনিয়োগে কি পরিমাণ অর্থ বাজারে ছাড়া হবে তা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আগামী অর্থ বছরের প্রথম 6 মাসে কি পরিমাণ টাকা বাজারে সরবরাহ করা হবে তা মুদ্রানীতির মাধ্যমে ঠিক করবে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতির লাগাম টানতে গেল জানুয়ারিতে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর। 2024-25 সালের দ্বিতীয়ার্ধে সময় শেষ হলেও মূল্যস্ফীতি আশানুরূপ কমেনি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, একক কঠোর মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রয়োজন রাজস্ব আহরণ ও বাজার তদারকির সমন্বয়। স্ফীতি কিন্তু শুধুমাত্র মানি সাপ্লাই দিয়ে হয় না। আপনার বাংলাদেশের যে মূল্যস্ফীতি, ধরেন সেন্ট্রাল ব্যাংক যে তার পলিসি রেটটা বাড়িয়ে দিল, মানে বাড়িয়ে দেওয়ার ফলে মূল্যস্ফীতি কন্ট্রোলে আসবে তা না। আমরা সবসময় বলি যে বাংলাদেশের আপনি মূল্যস্ফীতি কন্ট্রোল করতে গেলে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকেও আপনার কন্ট্রোলে রাখতে হবে। এটার সাথে আর্থিক নীতি জড়িত, এটার সাথে বাজার নীতি জড়িত, এটার সাথে বাংলাদেশের বিদ্যমান যে আইনগুলো রয়েছে বাজার নিয়ন্ত্রণ করার, সে আইনগুলোকে আপনার যথাযথভাবে প্রয়োগ করা। বাজেট ঘোষণার পর নতুন অর্থ বছরের গুরুত্বপূর্ণ মুদ্রানীতি কৌশল প্রণয়নে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসা প্রসারে তাই সংকোচনমূলক নীতি থেকে সরে আসার তাগিদ ব্যবসায়ী নেতাদের। মুদ্রাস্ফীতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে না পারলেও কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। সেই হিসেবে এবারে হয়তোবা কিছুটা ভিন্ন রূপ, অতটা সংকোচনমূলক নীতি নাও দেখা যেতে পারে, কারণ আমাদের বিনিয়োগটাকে এখন সবচেয়ে বড় অবজেক্টিভ হিসেবে আমরা এই হিসেবে দেখতে চাচ্ছি। এই সামনের মুদ্রানীতিটা কিছুটা হলেও আমাদের ব্যবসায়ী বান্ধব এবং ক্রেডিট ফ্লো বাড়ানোর জন্য যা যা দিক নির্দেশনা দেওয়া হোক, আর যেভাবে আমাদের ইন্টারেস্ট রেটটা একটা অ্যাবনর্মাল রেটে বেড়ে গেছে, সেটাকে যাতে একটু ইজ যাতে করা হয়, আমরা একটু লিনিয়েন্ট মুদ্রানীতি এক্সপেক্ট করছি। চলতি বছরের মধ্যে সার্বিক মূল্যস্ফীতি 8%-এর নিচে চলে আসবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। আর নীতি সুধার বৃদ্ধি ও মুদ্রার একক বিনিময় হার নিশ্চিত হলে মূল্যস্ফীতি সবসময় সহনীয় থাকবে বলছেন অর্থনীতিবিদরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের সংবাদ বিশ্লেষণের পালা। আজকের বিষয় ব্যবসা সহায়ক মুদ্রানীতির প্রয়োজনীয়তা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন বিশিষ্ট অতিথি যুক্ত আছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ MK মুজেরি এবং মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার। আমরা দুজন অতিথিকেই স্বাগত জানাতে চাই আজকের বিজনেস আওয়ারে। জনাব MK মুজেরি, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাচ্ছি আজকের আলোচনা বিজনেস আওয়ারে। মুদ্রানীতির যেই প্রধান লক্ষ্যটি থাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, আপনি প্রতিবেদনেও আসলে শুনলেন, গেল প্রায় 10 মাসেরও বেশি সময় ধরে কিন্তু 10% কিছুটা কমেছে মূল্যস্ফীতি, কিন্তু সংকোচনমূলক যে মুদ্রানীতির যে লক্ষ্যটি ছিল সেই তুলনায় আসলে কেন মূল্যস্ফীতি কাঙ্ক্ষিতভাবে কমানো গেল না? ধন্যবাদ। আসলে একটা জিনিস হচ্ছে, আমরা তো সবাই জানি যে কেন্দ্রীয় ব্যাংকের অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি
তার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, এবং আমাদের মতো দেশে আরেকটা বড় যে থাকে মানে লক্ষ্য থাকে, সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নকে এবং প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা। এখন এই যে মৌলিক যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে লক্ষ্য, সেটা সাধারণভাবে যেটা করা হয়, সেটা শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর সব দেশেই মুদ্রানীতির মৌলিক উদ্দেশ্যটা হচ্ছে চাহিদা সংকোচনের মাধ্যমে আপনার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। এটাই কিন্তু মৌলিক উদ্দেশ্য। অর্থাৎ চাহিদা সংকোচনের জন্য যেটা করা হয়, সেটা যেমন আমাদের দেশে যেটা করা হয়, নীতি সুদহারটাকে বাড়িয়ে যাতে সুদহারটা বাড়ে এবং তার ফলে চাহিদাটা সন্তুচিত হবে এবং তার ফলে মূল্যস্ফীতি হবে, এই ধরনের একটা যেটাকে বলা হয় লজিক্যাল ফ্রেমওয়ার্ক মাধ্যমে এই নীতিটা কার্যকর করা হয়। এখন বাস্তবে যেটা হয়েছে, আমরা যদি দেখি বিগত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে নীতি সুধার কিন্তু অনেক বাড়ানো হয়েছে, প্রায় 10% করা হয়েছে, 10%-এর উপরে। এখন এই যে 10% যে নীতি সুধার, এর কারণে কিন্তু দেশে অন্যান্য ঋণের সুধার সবকিছুই কিন্তু বেড়েছে। কিন্তু ফলশ্রুতিতে যেটা হয়েছে, এর ফলে আমাদের যে লক্ষ্য, সেটা কিন্তু আমরা খুব একটা অর্জন করতে সক্ষম হয়নি। মূল্যস্ফীতি কিন্তু এখনো 9 থেকে 10%-এর আশেপাশেই ঘোরাফেরা করছে, এখনো 9%-এর নিচে নামেনি। এখন আমরা একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মতো দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা শুধুমাত্র মুদ্রানীতির মাধ্যমে সম্ভবপর নয়। এখানটায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য অন্যান্য যে নীতিগুলো আছে, যেমন রাজস্ব নীতি, বাজার ব্যবস্থাপনা, অন্যান্য সামগ্রিকভাবে যে সামষ্টিক অর্থনীতির অন্যান্য নীতিগুলো, এগুলোকে যদি একই সঙ্গে সংহতিকরণ করা না হয়, তাহলে কিন্তু শুধুমাত্র এককভাবে মুদ্রানীতি সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে আমরা কিন্তু কখনোই এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই না। অতীতেও কিন্তু এটা ঘটেছে। কাজেই এটা মাথায় রেখে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে আমাদেরকে একটা সমন্বিত নীতি কাঠামো, যেখানটায় রাজস্ব নীতি, বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো এই মূল্য স্তরের সঙ্গে দেশের বাজার ব্যবস্থার সঙ্গে জড়িত, সেগুলো সবগুলো মিলিয়ে আমাদেরকে একটা সমন্বিত নীতি কাঠামো গ্রহণ করতে হবে, যাতে দুটোটার সঙ্গে আমরা এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। আমরা এই ধরনের একটা সমন্বিত যদি নীতি কাঠামো গ্রহণ না করি, তাহলে শুধুমাত্র এই সংকুচিত সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবহার করে আমরা কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুব একটা সফলতা অর্জন করতে সক্ষম হব না। জনাব মুজিরি, আমাদের সাথে আপনি থাকবেন, আপনার সহ আলোচক রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি ব্যবসায়ী ডক্টর কামরুজ্জামান কায়সার। জনাব কায়সার, আপনি শুনলেন সাবেক প্রধান অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের এম কে মুজিরি, তিনি বললেন তার মন্তব্যগুলো। আপনার কাছে যেটি জানতে চাই, সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্যে, ব্যবসায় কি ধরনের প্রভাব ফেললো গেল অর্থ বছরে? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমাদের সহ আলোচক সম্মানিত মুজিরি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা বরাবরই আমাদের ব্যবসায়ী মহল থেকে আমরা বলে আসছি যে একটা ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের জন্য। ব্যবসা বান্ধব নীতি বলতে আমি বুঝাচ্ছি যে আমরা আমাদের যে বর্তমানে যে রপ্তানি বাণিজ্যের সাথে আমরা জড়িত, তৈরি পোশাক শিল্পের, এটা একটা বড় অংশই আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটা অবদান রাখছে। তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা, যে আমরা কতগুলো প্রস্তাব দিয়েছিলাম প্রাক বাজেট আলোচনায়, কিন্তু আমরা দেখলাম যে আসলে সেই আলোচনায় আমরা যে প্রস্তাবগুলো রেখেছিলাম সরকারকে বাজেট প্রণয়নের আগে, সেটা কিন্তু যথাযথভাবে এটা আমলে নেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক যে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার মতো একটা অবস্থায় আমরা অলরেডি পড়েছি। যে আমাদের যেটা প্রণোদনা, নগদ প্রণোদনা 3% ছিল, সেটাও সেখানেই রেখে দিয়েছে। তারপর আমাদের যে কর্পোরেট ট্যাক্স হার, এটাকে রিভাইজ করার কথা আমরা বলেছি। তারপর আপনার এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা আনতে পারিনি। তো সবকিছু মিলে আন্তর্জাতিক যে প্রতিযোগিতায়
আমরা যে পিছিয়ে যাচ্ছি, এবং আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংকের যে ডুইং বিজনেসের যে প্যারামিটার গুলো, সেগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি খরচের দিক দিয়ে কিন্তু আমরা আসলে অনেক পিছিয়ে আছি অন্য দেশের তুলনায়। তারপরে বন্দর ব্যবস্থাপনা, তারপর আমাদের নিজস্ব মানে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে আমরা কিন্তু ব্যবসাকে ততটা চাঙ্গা করতে পারছি না, যেটা আমাদের আসলে একটা অস্তিত্ব বা একটা সংকটের মধ্যে আমরা আছি বলে আমরা মনে করি। তো সেই ক্ষেত্রে বর্তমানে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণটাই একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য তো শুধু ওই সংকোচনমূলক নীতি রাখলেই হবে না, এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে বাড়াতে হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ব্যবসা বান্ধব নীতি প্রণয়ন করতে হবে, এবং কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ব্যবসায়ী মহল থেকে ব্যবসা বান্ধব যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, সেগুলো বাস্তবায়নের জন্য সরকারকে আরো এগিয়ে আসতে হবে। না হলে আমাদের যে অর্থনীতির যে লাইফ লাইন, তৈরি পোশাক শিল্প, এছাড়া আরো কিছু আমাদের উদীয়মান শিল্প, যেগুলো বর্তমানে আমরা আন্তর্জাতিক বাজারে বেশ একটা ভালো অবস্থানে যাওয়ার একটা প্রক্রিয়াতে আছি। আমি সেটা বলতে চাই যে আপনার ওষুধ শিল্প, প্লাস্টিক শিল্প, তারপর আপনার আমাদের কনজিউমার প্রোডাক্টস, এগুলো কিন্তু এখন বেশ রাইজিং। তো সেই ক্ষেত্রে এগুলোকে প্রমোট করার জন্য তো প্রাথমিকভাবে প্রণোদনা সহ উৎসাহমূলক অনেক কিছু এখানে অন্তর্ভুক্ত করতে হবে, যেটা 25-26 অর্থ বছরের বাজেটে কিন্তু সেটা দেখা যায়নি। তো এখনো সময় আছে, সম্পূরক বাজেটে আকারে যদি কিছু সংযোজন করা যায়, তাহলে আগামীতে আমাদের ব্যবসা আরো চাঙ্গা হবে এবং আমরা অর্থনৈতিকভাবে আরো একটু এগিয়ে যাব। শুধুমাত্র এই আমাদের তৈরি পোশাক শিল্পের এক্সপোর্ট এবং আমাদের যে ফরেন রিমিটার যারা আছে, বৈদেশিক যে আমাদের বাংলাদেশি যারা বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন, ফরেন রেমিটেন্স, এটার উপরে ভরসা করেই কিন্তু আমরা আছি। কিন্তু আমাদের কিন্তু আসলে ডাইভার্সিফিকেশনের খুব অভাব। ডাইভার্সিফিকেশন তো আমাদের করতে হবে। এই দুইটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে যদি আমরা আর কতদিন চলবো? আমাদের এটা থেকে তো আরো অল্টারনেটিভ কিছু পথ আমাদের তৈরি করতে হবে। আমাদের দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। আমাদের যে দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি যে শিল্প, সেটার দিকে কেন আমরা এখনো অতটা মানে নজর দিচ্ছি না? আমরা মানে বিদেশি নির্ভর, আমদানি নির্ভর কাঁচামালের উপরে ভিত্তি করে যে তৈরি পোশাক শিল্পের মাধ্যমে আমরা যে শিল্পটাকে আমরা টিকিয়ে রেখেছি, এটার তো অল্টারনেটিভ নাই। এটা যদি সাডেনলি ড্রপ করে, তাহলে আমরা কোথায় যাব? কারণ এটা তো আজকে প্রায় 40 বছর হয়ে গেছে। যে কোনো একটা শিল্পের কিন্তু একটা লাইফ লাইন থাকে। আমি তো মনে করি এখন তৈরি পোশাক শিল্প কিন্তু এখন ডাউনওয়ার্ড, আমরা কিন্তু এখন ডাউনওয়ার্ডে আছি, এবং এটা হয়তো খুব বেশি সময় লাগবে না যে এটা কিন্তু আমরা এই হারাতে বসবো। আর আপনারা ভালো করেই জানেন যে আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি আগামী বছর থেকে, 2026 থেকে। তখন কিন্তু আমাদের জিএসপি সহ অন্যান্য যে কিছু বৈদেশিক যে কিছু বেনিফিট যা ছিল বিদেশি বায়ারদের ক্ষেত্রে, সেগুলো কিন্তু মানে উঠে যাবে। তখন তো আমরা আরো ডক্টর কামরুজ্জামান কায়সার, এই প্রসঙ্গে আমরা আপনার কাছে আসবো। আমরা সহ আলোচক এম কে মুজেরি সাহেবের কাছে আরেকটু জেনে নিতে চাই। জনাব মুজেরি, যে এই মুদ্রানীতি ঘোষিত হয়েছে, সংকোচনমূলক মুদ্রানীতি সবশেষ, সেইখানে যে অন্যতম একটি লক্ষ্য যে নীতি সুধার, সেটিকে ঠিক করা, এবং সেই সুধারের কারণে যদি বাজারের সরবরাহের দিকে তাকান বা যদি ব্যবসার দিকে তাকায়, অথবা ব্যাংকের আভ্যন্তরীণ যে ঋণগুলো গ্রহণ করার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ব্যাংকগুলো আসলে উচ্চ সুধার হলে খুব বেশি ঋণ নিতে আগ্রহী হয় না, ফলে কিন্তু বিনিয়োগ কমে। কিন্তু অর্থাৎ আমি যেটি প্রশ্ন করতে চাচ্ছি যে একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যেই নীতি ঠিক করা হচ্ছে, মুদ্রানীতি, সেখানে কি আরেকটি নেতিবাচক দিকও তাহলে সামনে চলে আসছে না? অবশ্যই মাথায় রাখতে হবে যে আসলে মুদ্রাটা কার্যকরণের জন্য কিছু হাতিয়ার থাকে। মুদ্রানীতির ক্ষেত্রে হাতিয়ার কিন্তু একটাই, সেটা হচ্ছে শুধুমাত্র নীতি সুধার। কাজেই নীতি সুধার থেকে কমানো এবং বাড়ানোর মাধ্যমেই তারা কিন্তু মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। এখন সেটা যদি কাজ না করে, এবং আমাদের মতো দেশে শুধুমাত্র, যেটা আমি আগে বলছিলাম, যে শুধুমাত্র আপনার নীতি সুধার বাড়িয়ে, অর্থাৎ ঋণের সুধারকে কমিয়ে বা বাড়িয়ে আমাদের মতো দেশে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয় সবসময়। এই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্যান্য যে নীতিগুলো আছে, সেই নীতিগুলোকেও একই ভাবে
ব্যবহার করতে হবে যাতে সেটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হয়। এবং সেটা যদি করা সম্ভবপর না হয় তাহলে এই যে নীতি সুধার বাড়ানোর ফলে তার একটা, যেটাকে আমরা বলি যে এটা বিরূপ প্রতিক্রিয়া পরে, বিরূপ প্রক্রিয়া যেটা হচ্ছে যে এর ফলে ঋণের সুদহারটা বেড়ে যাচ্ছে এবং সুদহার বাড়ার কারণে বিনিয়োগের উপরে তার একটা বিরূপ প্রভাব পড়তে পারে। তবে এক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হয় যে বিনিয়োগের জনাব মুজেরি, দেশীয় বিনিয়োগের কথা বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং পরিবেশ কিন্তু সামগ্রিকভাবে অনেক কিছু বিষয়, কাজে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে চাই এবং একটা ব্যবসা বান্ধব যদি পরিবেশ সৃষ্টি করতে চাই যাতে অর্থনীতি, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি সবকিছু যাতে আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু সামগ্রিকভাবে আমাদেরকে মুদ্রানীতিটাকে এককভাবে দায়ী করলে হবে না। এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে নীতিগুলো আছে সেই নীতিগুলোকেও ব্যবসা বান্ধব করতে হবে, সেই নীতিগুলোর মধ্যেও কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হবে। তা না হলে আমরা আমাদের প্রবৃদ্ধি বাড়াতে পারবো না। এবং আমার পূর্ববর্তী বক্তা জনাব কামরুল ইসলাম যেটা বলছিলেন যে একটা ব্যবসা বান্ধব পরিবেশ, এখন ব্যবসা বান্ধব পরিবেশটা তৈরি করার জন্য কিন্তু এককভাবে মুদ্রানীতি তেমন কিছু করতে পারবে না যদি না অন্যান্য নীতিগুলো ব্যবসা বান্ধব না হয়। কাজেই এখানেই আমাদেরকে দেখতে হবে যে আমরা সামগ্রিকভাবে আমাদের সমস্ত নীতিগুলোকে আমাদের উন্নয়ন এবং প্রবৃদ্ধি সহায়ক করছে কিনা, ব্যবসা বান্ধব করছি কিনা এবং বিনিয়োগ বান্ধব করছি কিনা, এই জিনিসগুলোর দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। তাহলেই শুধুমাত্র মূল্যস্ফীতি কমবে না, একই সঙ্গে সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের রপ্তানি এবং আমাদের কর্মসংস্থান সবগুলোই কিন্তু তখন বৃদ্ধি পাবে। জনাব এম কে মুজুরি, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা যাব আপনার সহ আলোচক ডক্টর কামরুজ্জামান কায়সার আপনার কাছে। ডক্টর কামরুজ্জামান, আপনি যে বিষয়টি উত্থাপন করেছিলেন যে অর্থবিল পাশ হয়ে গেল, অর্থাৎ চলতি অর্থ বছরের যে বাজেট পাশ হয়ে গেল, সেখানে একটি 3 থেকে 4টি পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে ব্যবসায় যে প্রণোদনা রয়েছে সেই প্রণোদনার সুবিধা 1 জুলাই 2025-এর পরিবর্তে এটি 6 মাস বাড়িয়ে 1 জানুয়ারি 2026 করা হয়েছে। তার উপরে রয়েছে বাংলাদেশ ব্যাংকের সামনে বড় ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন গভর্নর, তিনি মূল্যস্ফীতি আরও কমাবেন। তাহলে নতুন মুদ্রানীতিতে আসলে আপনি কি প্রত্যাশা করেন? ধন্যবাদ আপনাকে আবারও। বর্তমানে যে মুদ্রাস্ফীতি, জিডিপি এবং বেসরকারি খাতে যে ঋণের প্রবাহ, এটা কিন্তু লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হয়নি। তবে বিনিময় হার রয়েছে স্থিতিশীল, এটা একটা ভালো দিক। রেমিটেন্স প্রবাহ বেড়েছে এবং রিজার্ভও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বর্তমানে রিজার্ভ $30 বিলিয়ন ছেড়ে গিয়েছে, তো এটা একটা ভালো দিক। আমরা যেটা প্রত্যাশা করি, আমাদের প্রত্যাশার মধ্যে হলো যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যবসা বান্ধব হতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আরো বেশি করে। মুদ্রাস্ফীতি, বিনিময় হার, রিজার্ভ, কর্মসংস্থান সহ অর্থনীতির বিভিন্ন দিক বিশ্লেষণ করেই আগামীতে মুদ্রানীতি গঠন করা হবে বলে এই প্রত্যাশা আমরা রাখবো। এবং আমরা তার পাশাপাশি এটাও বলতে চাই যে আমাদের শিল্পের বহুমুখীকরণ, যেটাকে আমি ডাইভার্সিফিকেশন বলে একটু গুরুত্ব দিচ্ছি, এই ডাইভার্সিফিকেশনের গুরুত্বের কোনো বিকল্প নেই। এই ডাইভার্সিফিকেশন করতে হবে পণ্যের বৈচিত্র্যকরণ এবং পণ্যের বহুমুখীকরণ, এগুলোর মাধ্যমে কিন্তু আগামীতে এগিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে কিন্তু বাজেটে তেমন কোনো দিক নির্দেশনা আমরা এবার লক্ষ্য করলাম না। তো আমরা যেটা, আমি আমার আগের এপিসোডে যেটা বলেছি যে আমরা কিন্তু আপনার এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে আগামী বছর থেকে। হয়তো সেটা আমরা আমরা আবেদন করব আরো 2 বছর এক্সটেনশন করা যায় কিনা, কিন্তু আমরা এখনো সেই সক্ষমতায় পৌঁছতে পারিনি। আমরা এলডিসি গ্রাজুয়েশনের জন্য যে আমাদের প্রস্তুতি, সেটা কিন্তু আমরা এখনো কিন্তু সেই প্রস্তুতিতে আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছিনি। তো আমরা আরো একটু সময় নিয়ে যদি সরকার এই ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংক বা আমাদের যে উন্নয়ন সহযোগী যারা আছে তাদেরকে যদি বোঝাতে সক্ষম হয়
যে বাংলাদেশে এখনো এলডিসিতে পৌঁছার মতো সেই পর্যায়ে এখনো যায়নি, আরো হয়তো 2-2.5 বছর 3 বছর হলে পরে আমরা এখন থেকেই সেটা নিয়ে ভালোভাবে কাজ করতে পারি। এবং সেই সক্ষমতায় যখন আমরা পৌঁছবো এবং আমাদের সেই ক্ষেত্রে আমাদের যে মুদ্রাস্ফীতিও এর মধ্যে আমরা আশা করব যে এটা 6 থেকে 7% মধ্যে যদি আসে, তাহলে আমাদের সংকোচনমূলক যে মুদ্রা নীতি সেখান থেকে আমরা একটু বেরিয়ে আসতে পারবো। কারণ আমরা এই সংকোচনমূলক মুদ্রা নীতি রেখে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে পারবো না। তো সবকিছু মিলে আমরা আশা করব বাংলাদেশ ব্যাংক এবং সরকার মিলে বিষয়টিকে ব্যবসা বান্ধব এবং আপনার আমাদের যে কর্মসংস্থান, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সহ সবকিছুকে একটু অগ্রাধিকার দিয়ে ব্যবসাকে কিভাবে আরো ত্বরান্বিত করা যায়, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের সাথে অন্যান্য অনেক বিকল্প কিছু শিল্পের দিকে নজর দিতে হবে। তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের অর্থনীতির চাকা নতুন ভাবে সংযোজিত হবে এবং আমরা আশা করব যে বাংলাদেশ শুধুমাত্র একটি বাস্কেটের উপরে নির্ভরশীল না থেকে বহুমুখী ব্যবসার উপর নির্ভরশীল হয়ে আগামীতে বাংলাদেশ আন্তর্জাতিক সক্ষমতায় এগিয়ে যেতে পারবে। ডক্টর কামরুজ্জামান কায়সার আমাদের সাথে থাকবেন। আমরা খুব সংক্ষিপ্ত আরেকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরবো। আমরা যাব বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জনাব MK মুজেরি আপনার কাছে। 10 থেকে 9 এর মধ্যে মূল্যস্ফীতি আনতেই বলা যায় যে এক ধরনের হিমশিম অবস্থা। সংকোচনমূলক মুদ্রানীতির বহুমুখী প্রভাব দেখা গেছে, নানা ক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক দুই দিকেই আছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সামনে একটি নতুন লক্ষ্য, তারা মূল্যস্ফীতি 6 নামিয়ে আনতে চান। আপনি সাবেক প্রধান অর্থনীতিবিদ হিসেবে এমন কোনো পূর্বাভাস করতে পারেন কিনা, কেমন হতে পারে পরবর্তী মুদ্রানীতি? এখন একটা হচ্ছে যে আমাদের মুদ্রানীতি যেটা, সেটাকে যদি সমন্বিতকরণ, অর্থাৎ আমি প্রথমেই যেটা বলেছি যে মুদ্রানীতির হাতিয়ার কিন্তু খুবই স্বল্প, একটা মাত্র হাতিয়ার, যেটা দিয়ে শুধুমাত্র তারা এই সুদের হারটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং তারা যেটা করতে পারে সেটা হচ্ছে ঋণের সুদ হারটা ব্যবহার করে তারা বিভিন্ন খাতে ঋণ প্রবাহ কম বা বেশি করতে পারে। কাজেই এই যে ক্ষমতা, এই ক্ষমতার মাধ্যমে শুধুমাত্র এই ক্ষমতা ব্যবহার করে মূল্যস্ফীতিকে বাংলাদেশের মতো দেশে নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভবপর নয়। কাজেই আমি আশা করব যে আগামী মুদ্রানীতিতে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই যে বর্তমান যে নীতি সুধার আছে, এই সুধারটাকে যদি তারা অপরিবর্তিত রাখতে চান, তাহলে সেটাকে কার্যকর করার জন্য যে পদক্ষেপগুলো দরকার, অর্থাৎ একটা সমন্বিত নীতি কাঠামো গ্রহণ করা দরকার। অন্যান্য মন্ত্রণালয় বা অন্যান্য যারা আর্থিক প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান, তাদের সঙ্গে মিলিয়ে একত্রিতভাবে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য সমন্বিত পদক্ষেপ থাকবে, জোর দিতে হবে, যাতে দ্রুততার সঙ্গে আমরা মূল্যস্ফীতিকে যে লক্ষ্যমাত্রা 6.5% বাজেটে যেটা ধরা হয়েছে সেখানে আমরা নামিয়ে আনার পথে আমরা এগিয়ে যেতে পারি। এবং তাহলে যেটা সম্ভবপর হবে, তখন কিন্তু আমাদের এই নীতি সুধার থেকেও ধীরে ধীরে আমরা অ্যাডজাস্ট করতে সক্ষম হব, যাতে আমাদের সুদের হারের উপরে একটা প্রভাব পড়বে, যে প্রভাবটা আমাদের বিনিয়োগে এবং অন্যান্য ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা রাখবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে আমি যেটা বারবার গুরুত্ব দিব সেটা হচ্ছে বিনিয়োগ কিন্তু শুধুমাত্র স্বল্প সুদ হারের উপরে নির্ভর করে না। এখানে বিনিয়োগের পরিবেশটা যদি আমরা ইনশিওর না করতে পারি, তাহলে কিন্তু সুদ হার শুধুমাত্র কমলেই যে দেশে বিনিয়োগ বাড়বে, প্রবৃদ্ধি বাড়বে, তা কিন্তু নয়। কাজেই সেই দিক থেকেও আমাদের মাথায় রাখতে হবে যে সামগ্রিকভাবে যদি আমরা নীতি কাঠামোটাকে আরো যদি কার্যকর না করতে পারি, আরো যদি উন্নত না করতে পারি, আরো যদি সমন্বিত না করতে পারি আমাদের লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য, তাহলে কিন্তু আমরা দ্রুততার সঙ্গে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হব। জি, জনাব MK মুজেরি আমাদের সাথে থাকবেন। ডক্টর কামরুজ্জামান কায়সার, আমরা আপনার কাছে খুব সংক্ষেপে একটি প্রশ্নের উত্তর জানতে চাই। বাজেটে প্রণোদনার যে সুবিধা মাত্র 6 মাস বাড়িয়ে নেওয়া হলো, আপনি কি মনে করেন বাংলাদেশের ব্যবসাগুলো এতটা সক্ষম হয়েছে যে আগামী 6 মাস পর তারা এলডিসি উত্তরণের পথে যেতে পারবে প্রণোদনা ছাড়াই?
ধন্যবাদ আপনাকে। 6 মাস তো এটা একটা সাময়িক একটা ব্যাকআপ দেওয়া হয়েছে আর কি আমাদের এই শিল্পের জন্য। তো এটা একটা দীর্ঘস্থায়ী সমাধানে আমার মনে হয় আসা উচিত। আমরা যদি আমাদের এই প্রণোদনা আমরা সবসময় যে চাচ্ছি এমনটাও তো কিন্তু নয়। প্রণোদনা দিয়ে সারা জীবন আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে, আমরা কিন্তু সেটা চাচ্ছিও না। কিন্তু আমাদের যে পারিপার্শ্বিক কিছু বিষয় আছে, আপনি দেখেন যে আমাদের যে ইউটিলিটি যে বিষয়টা, গ্যাস, তারপর বিদ্যুৎ, এই দুটো জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই রপ্তানি শিল্পের ক্ষেত্রে। এগুলো বছরে আপনার 5 বার 6 বার পর্যন্ত বাড়ানো হচ্ছে। তারপরে আপনার পর্যাপ্ত গ্যাসও নাই আমাদের, তাহলে আমরা কিভাবে আমরা প্রোডাকশন করে রপ্তানিতে অবদান রাখবো? তো এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। আমি যে প্রণোদনাকে কেন্দ্র করি আমরা ব্যবসাকে পরিচালিত করতে হবে এমনটা কিন্তু আমরা আশাও করব না। কিন্তু আমাদের পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, ব্যবসা সহায়ক যে ব্যাকয়ার্ড লিঙ্কেজে যে আমরা যে বিষয়গুলো চাচ্ছি, এগুলো যদি আমাদেরকে ওইভাবে সহায়ক করে না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা মানে যত প্রণোদনাই দিই, প্রণোদনা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাও কিন্তু আমরা মানে সেখানে মানে এগোতে পারবো না। তো বিষয়টা ভাবতে হবে যে আমাদের যে ইউটিলিটি বিষয়টা, আমাদের কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্সেশন, এই বিষয়গুলো অনেক জটিলতা আছে। এখানেও কিন্তু আপনাদেরকে সহজীকরণ করতে হবে। তারপর স্যার যে কথাটা বললেন, আমাদের মজুরি সাহেব যে কথাটা বললেন, যে এটা সমন্বিত কাঠামোর মাধ্যমে এটাকে একটা উদ্যোগ নিতে হবে। আর যে নীতি সুদহার যে বিষয়টা, এটা আমিও একটু বলতে চেয়েছি এই জন্য যে আপনি এখনো ডাবল ডিজিট 13%, 14% সুদ হার দিয়ে একটা শিল্পকে আপনার রান করানো খুবই কঠিন। আমাদের প্রফিট মার্জিন হচ্ছে আপনার সিঙ্গেল ডিজিট 8% বা 9% এর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকে। তৈরি পোশাক শিল্পের কথা আমি বলছি। তো সেক্ষেত্রে আমার যদি সুদ হার থাকে আপনার 13%, 14% এবং এটা কিউমুলেটিভ হারে মোর দেন 15% হয়ে যায়, তাহলে একটা পর্যায়ে দেখা যায় যে আমরা 4-5 বছর পরে সে ক্লাসিফাইড হয়ে যায়। ক্লাসিফাইড হয়ে গেলে আস্তে আস্তে এই শিল্পটা কিন্তু রুগ্ন হয়ে যায়। তখন কিন্তু সে যে শিল্প উদ্যোক্তা সারেন্ডার করে যে আমি আর চালাতে পারছি না, তখন সেটা ব্যাংকের জন্য একটা দায় হয়ে দাঁড়ায়। এই সবকিছু মিলিয়ে আমরা সরকারের কাছে আভ্যন্তরীণ যে কিছু নীতি সহায়তা, এই আপনার নীতি সুদ হারটা কমানো, এটাকে সিঙ্গেল ডিজিটে রাখা, তারপর আপনার আমাদের যে লজিস্টিক্স যে সাপোর্ট গুলো দেয়া, ইউটিলিটি কানেকশন বা ইউটিলিটি প্রবাহটাকে মানে সমৃদ্ধ রাখা, সবকিছু মিলিয়ে যদি আমরা এই সমন্বিত কাঠামোর মধ্যে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো প্রণোদনার প্রয়োজন নেই। এখন আছে 3% প্রণোদনা। এই 3% প্রণোদনা আমাদের তুলে দিয়ে যদি বাকি জিনিসগুলোকে একটা সমন্বিত ভাবে আনা যায়, তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকবো। আমাদের দেখতে হবে যে আমাদের যে প্রতিযোগী দেশ, আপনার ভারতের কথা যদি আমি বলি, ভারতে আপনার 12% নগদ প্রণোদনা দিচ্ছে নিটওয়ারের ক্ষেত্রে, যাতে বাংলাদেশের যে পজিশন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হিসেবে আমরা বর্তমানে আছি, ফলোড বাই চায়না। তো কিভাবে আছি? নেটওয়ার্কে আছি, কিন্তু এই নেটওয়ার্কে আপনার বিট করার জন্য অলরেডি ভারত, ভিয়েতনাম, ইভেন পাকিস্তান, তারাও কিন্তু খুবই এগিয়ে আসছে এবং তারা কিন্তু আমাদের এই অবস্থানটাকে ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা আমরা কিন্তু এটা ধরে রাখতে পারবো না যদি আমাদের আপনার ইউটিলিটি কানেকশন থেকে শুরু করে আমি যে কথাগুলো বললাম, এগুলোকে যদি এখনো সাপোর্টটাকে যদি ওইভাবে না নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা খুবই একটা দুর্বিষহ পর্যায়ে চলে যাব। আপনার বর্তমানে 2100 আপনার তৈরি পোশাক শিল্পে উৎপাদন হচ্ছে, কিন্তু সেখানে আপনার দেখা যাচ্ছে যে প্রায় 1000 ফ্যাক্টরি অপ্রতুলতার জন্য। তো এই যে অবস্থা যদি দাঁড়ায়, তাহলে আপনি আমাদেরকে মানে নগদ সহায়তা দিয়ে বা কি হবে? আমার গ্যাসের কোনো প্রেশার নেই। আমার যে একটা ন্যূনতম যে পিএসআই আপনার 4 to 5 সেটাও পর্যন্ত নাই। তাহলে আমরা কি করি? বাইরে থেকে এলএনজি নিয়ে আসি বা অন্যান্য বিকল্প কিছু করে অধিক দামে উচ্চ হারে আমরা বিকল্প কিছু এনে তারপর আমরা কোনোভাবে আমরা এই ফ্যাক্টরিগুলো এখন রান করাচ্ছি। তো এইটা তো কোনো আসলে বিষয় হলো না। আপনি উপর দিয়ে খুবই সুন্দরভাবে আপনি নীতি প্রণয়ন করলেন, কিন্তু ভিতরে আপনি প্রকৃতভাবে আপনি শিল্পের সহায়তার জন্য বাস্তবমুখী কোনো পদক্ষেপ নিলেন না। তাহলে আমাদের এলডিসি গ্রাজুয়েশনে আমরা যাব কিভাবে, বা আমরা আমাদের প্রবৃদ্ধি হবে কিভাবে, বা আমরা সামনে আমরা কিভাবে আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছবো কি করে? তো এই বিষয়গুলো দেখতে হবে আমাদেরকে। আমাদের প্রয়োজনীয় ন্যূনতম যে চাহিদাগুলো, এগুলোকে যদি সরবরাহ করা হয় বা এগুলোকে যদি ভালোভাবে একটা ব্যবস্থা করে দেয়া হয়, তাহলে আমাদের নগদ প্রণোদনার জন্য আমরা সারা জীবন অপেক্ষা করব না। এই 3% নগদ প্রণোদনা দিয়ে আপনি আমাদেরকে বলবেন যে আমরা এখনো তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য শিল্পে এখনো অনেক ভর্তুকি দিচ্ছি,
আমরা ভর্তুকির দিকে আমরা তাকাবো না। আমাদের গ্যাস সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, আবার আমলাতান্ত্রিক জটিলতা, পোর্ট ফেসিলিটিস, এগুলোকে যদি একটু এনরিচ করা হয়, ইনশাল্লাহ আমরা প্রণোদনা ছাড়াই আমরা আগামীতে সুন্দরভাবে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। ডক্টর কামরুজ্জামান কায়সার, একদমই সংক্ষেপে যদি আপনি আমাদের 30 সেকেন্ডে একটি উত্তর দেন। আপনি যে বিষয়গুলো বললেন, যেই প্রত্যাশাগুলো বললেন, যে পরামর্শগুলো দিলেন, গেল 11 মাসে আসলে আর্থিক খাতের সংস্কার কিন্তু ব্যবসা বান্ধব হবে, ব্যবসা সহায়ক হবে। আর্থিক খাতের সংস্কার আসলে আপনাদের ব্যবসায়ীদের দৃষ্টিতে কতখানি সন্তোষজনক হলো, খুব সংক্ষেপে? আর্থিক খাতের সংস্কার তো আমরা আসলে তেমন দৃশ্যমান এখনো দেখিনি। যে কথাটা আমি বললাম যে আর্থিক খাতের সংস্কার করতে গেলে তো আপনার সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট আপনাকে প্রণয়ন করতে হবে। তারপর আপনার কি বলে, যারা নতুন উদ্যোক্তা তাদেরকে তো আপনার খুব ভালো প্রণোদনার ক্ষেত্রে তাদেরকে ভালো একটা আশ্বাস দিতে হবে এবং তাদেরকে একটা আপনার সমন্বিত প্যাকেজ দিতে হবে। এই ব্যাপারগুলো তো আমরা বলে আসছি বরাবরই। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, নতুন উদ্যোক্তার কিন্তু খুবই অভাব। নতুন উদ্যোক্তা কিন্তু আসছে না। যারা পুরনো আছে তারাই কিন্তু এখন মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মতো আছে, তাদের অস্তিত্বের সংকটই কিন্তু তারা আছে। আমি মনে করি আর্থিক খাতের সংস্কারের জন্য নগদ প্রণোদনার পাশাপাশি আপনার অন্যান্য যে ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব কিছু বিষয় সংযোজন করলে আশা করি আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনাকে ধন্যবাদ। জি জনাব এম কে মুজিরি, আপনার কাছেও একটি খুব সংক্ষেপেই এই উত্তরটি জানতে চাই যে আর্থিক খাতের যে সংস্কারের প্রয়োজনীয়তা ছিল সেই জায়গাটিতে আসলে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে আপনি কতটুকু দেখলেন যে আর্থিক খাতের সংস্কার, ব্যাংকিং সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকে কতখানি আসলে গুরুত্ব দেওয়া হলো? আপনার দৃষ্টিতে কি মনে হলো গত 11 মাসে? আপনি যদি বিগত 11 মাসে যে একটা যদি চিত্র আমরা দেখি, যে কারণ আমরা জানি যে আর্থিক খাতটাই কিন্তু সবচেয়ে একটা দুর্বল খাত হয়ে গিয়েছিল বিগত সময়গুলোতে, আমরা সবাই জানি। বিশেষ করে ব্যাংকের অবস্থাগুলো যদি আমরা দেখি তাহলে দেখবো যে ব্যাংকগুলো কিন্তু এই যেটাকে আমরা বলি এনপিএল করি, অর্থাৎ অনাদায়ী ঋণ এবং অব্যবস্থাপনা, এবং ব্যাংকগুলো থেকে টাকা লুটপাটের অজস্র কাহিনী কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি। কিন্তু যেটা হচ্ছে বিগত 11 মাসে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধানে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। কারণ একটা জিনিস দেখেন যে এখনো কিন্তু বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর আমাদের সামগ্রিকভাবে গোটা ব্যাংক ব্যবস্থার যে অনাদায়ী ঋণের পরিমাণ, এটা কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে। যে কারণেই হোক না কেন এটা কিন্তু এখনো বাড়ছে এবং মনে হয় যে আগামী দিনগুলোতে সেটা হয়তো আরো বাড়বে। কাজেই এই যে একটা ব্যাংক খাতের যে দুরবস্থা, অনাদায়ী ঋণ এর যে ভার, যে কারণে ব্যাংকগুলো কিন্তু তাদের সঠিকভাবে তাদের কর্মদক্ষতা পালন করতে পারছে না, ঋণ প্রদান করতে পারছে না, বা স্বল্প সুদে ঋণ দিতে পারছে না, এই বিভিন্ন কারণে। এই কারণগুলো তো এখন পর্যন্ত দূর হওয়ার ক্ষেত্রে আমরা তেমন কোনো অগ্রগতি সাধন করতে পেরেছি বলে মনে হয় না। কাজেই আমরা যদি স্বল্প কথায় বলতে চাই, একটা কথা বলা যায় যে আসলে ব্যাংক এবং আর্থিক খাতে যে দুর্বলতা, এই দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে, কিন্তু এগুলো দূরীকরণে এবং একটা যেটাকে আমরা বলছি সঠিক এবং আমাদের বর্তমান সময় উপযোগী একটা ব্যাংক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা, এটা দিকে আমরা বিগত 11 মাসে খুব একটা অগ্রসর হতে পেরেছি বলে মনে হচ্ছে না। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যত দ্রুত সামনের দিনগুলোতে ব্যাংক ব্যবস্থা এবং গোটা আর্থিক খাতের সংস্কারটাকে যত দ্রুততার সঙ্গে আমরা সেগুলোকে অর্জন করতে সক্ষম হব, ততই দেশটা কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে অন্যান্য সকল ক্ষেত্রে, প্রবৃদ্ধির ক্ষেত্রে, কর্মসংস্থার ক্ষেত্রে দেশটা কিন্তু তত দ্রুত এগিয়ে যেতে সক্ষম হবে। জি জনাব এম কে মুজিরি এবং ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, সংবাদ বিশ্লেষণে ছিলাম ব্যবসা সহায়ক মুদ্রানীতির প্রয়োজনীয়তা। বিরতির সময় হলো, ফিরব অন্যান্য সংবাদ নিয়ে, সাথেই থাকুন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এসএমই খাতে অর্থায়নের জটিলতা দূর করতে বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
বুধবার সকালে এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড 2025-এ আহ্বান জানান তিনি। বলেন, ব্যাংকে ঋণ পেতে ক্ষুদ্রদাতাদের ভোগান্তি হলেও তাদের ঋণ পরিশোধের রেকর্ড ভালো, এজন্য ব্যাংকার ও নীতি নির্ধারকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এছাড়া এসএমই খাতের ডেটাবেস ঠিক করার পাশাপাশি দ্রুত ডিজিটালাইজেশনের দিকে যাওয়ার তাগিদ দেন তিনি। জানান, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ও সহযোগিতা করবে। আমি যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা এসএমই করবে, প্রযুক্তিটা সে হাতুড়ি বাটাল দিয়ে সেই প্রযুক্তি দিয়ে চলে গেছে, সেটা দিয়ে আপনি ভালো কোয়ালিটি করতে পারবেন। সুখের বিষয় যে এখন যারা এসএমই করে প্রত্যেক কিন্তু আপনার ভালো প্রযুক্তি ব্যবহার করে এবং সেই দিকে যথেষ্ট আপনার তারা যত্নশীল। প্রতিদিনের মতোই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে চাই এই মুহূর্তে পুঁজিবাজার পরিস্থিতি। দর্শক, দেখা যাচ্ছে যে ডিএসই এক্স এবং সরিয়া ভিত্তিক ইন্ডেক্স ঊর্ধ্বমুখী থাকলেও বিশেষত 30টি কোম্পানির ইন্ডেক্স কিন্তু নিম্নমুখী রয়েছে। ডিএসই এক্স ইন্ডেক্স 23 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 4861 পয়েন্টে, সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 4 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 1065 পয়েন্টে। বিশেষত 30টি কোম্পানির ইন্ডেক্স 3 পয়েন্ট কমেছে, সূচক দাঁড়িয়ে আছে 1812 পয়েন্টে। এখন পর্যন্ত 353 কোটি টাকার লেনদেন হয়েছে। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 284টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 60টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে 53টি কোম্পানির শেয়ারের দাম। বিদেশি মুদ্রার বিনিময় মূল্য জেনে নিতে চাই। বিদেশি মুদ্রার বিনিময় মূল্যের দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে যে মার্কিন ডলার কেনা যাচ্ছে 122 টাকায়, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 133 টাকায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 138 টাকায়। পাউন্ড 154 টাকায় কিনে বিক্রি হচ্ছে 159 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কেনা মূল্য এবং বিক্রয় মূল্য 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 30 টাকায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 32 টাকায় এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জেনে নিব স্বর্ণের দরদাম। 22 ক্যারেটের স্বর্ণ সবচেয়ে ভালো স্বর্ণ প্রতি ভরি 1,72,125 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,64,299 টাকা। 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,40,877 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 1,16,488 টাকা। জেনে নিব রূপার দরদাম। সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,811 টাকা। 21 ক্যারেট প্রতি ভরি 2,683 টাকা। 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,298 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,726 টাকা। দর্শক, এই ছিল আমার হাতে থাকা পুঁজিবাজার, বিদেশি মুদ্রার বিনিময় মূল্য এবং স্বর্ণ রূপার বাজারের সবশেষ আপডেট। বিরতিতে যাব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। কৃষকের দিকে রাষ্ট্রের যেন কোনো নজরই নেই। ধান বিক্রি করতে হয় কম দামে, অথচ বাজারে চালের দাম বাড়ছেই। লাভের গুড় মধ্যস্বত্বভোগীর পেটে, যেন তাদের জন্যই সব ছকে সাজানো। প্রান্তিক চাষিরা বলছেন, সার, কীটনাশক আর সেচের খরচের পর হাতে আর কিছুই থাকে না। সরকার কবে সত্যি ন্যায্য দামে ধান চাল কিনবে সেই অপেক্ষায় তারা। প্রতিনিধিদের সহায়তায় সোয়াইব আহমেদ শামীমের প্রতিবেদন। দেশের বিভিন্ন জেলায় ধান উৎপাদন হয় রেকর্ড পরিমাণে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 2024-25 মৌসুমে বোরো ধানই উৎপাদন হয়েছে 2,26,00,000 মেট্রিক টন, যা খোরাক যোগাবে 17 কোটি মানুষের। সব মিলিয়ে বার্ষিক ধান উৎপাদন 3.5 কোটি মেট্রিক টন। এমন সফলতার পেছনে থাকে কৃষকের অক্লান্ত পরিশ্রম। জমি চাষযোগ্য করে তোলার পর সবুজ কুশিতে স্বপ্ন বুনে চলেন তারা। মাথার ঘাম পায়ে ফেলে শুরু হয় পরিচর্যার পালা। এক পর্যায়ে সবুজ ক্ষেতে ধানের থোর দুলতে দেখে মন ভরে ওঠে আনন্দে। কিন্তু পিছু ছাড়ে না প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা। প্রায় 3 মাস অপেক্ষার পর কাঁচা ধান বিক্রি করেন ঋণগ্রস্ত কৃষক। খরচ তুলতেই তাদের দশা হিমশিম। 1 বিঘা উপর ধান চাষ করতে নির্মিত 1200 টাকা খরচ, আমার ফলনটা আমার চলে না। ধান লাগাতে ধরেন বিঘা বাসা পর্যন্ত নিয়ে যেতে 12 থেকে 14,000 টাকা লাগে। সরকার যেভাবে আমাদের ধানের দাম দিয়েছে সেভাবে আমাদের ধান বেচলে পারে আমাদের লস হয়ে যায়। একটা লোক সারাদিন কর্ম করে 500 টাকা ইনকাম করে নিয়ে সারের দোকানে গেলে পারে আপনার সার হচ্ছে না। 2 মণ ধান নিয়ে গেলে 1 মণ সার হয় না।
বিঘা প্রতি ফলন 15 থেকে 25 মণ ধান, খরচ 15 থেকে 18,000 টাকা। প্রতি মণ ধানের দাম 800 থেকে 900 টাকা। মজুত করলে দাম বেড়ে দাঁড়ায় 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। তাতে লাভের অংশ থাকে না বললেই চলে। বেশি লাভবান হন মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরাই। বিঘা জমিতে খরচ হয় আপনার হচ্ছে যে প্রায় 14 থেকে 15,000 টাকা, আর আমরা ধান বিক্রি করে 18 থেকে 20,000 টাকা। এত করে কৃষকের লাভবান হওয়া যাচ্ছে না। সরকারের তরফ থেকে ধান নিত, তাহলে আমরা বা সরকার কোনো একটা সুনির্দিষ্ট ব্যবস্থা থাকতো, তাহলে আমরা হয়তো কৃষকেরা কিছু লাভজনক হতাম। সরকারি উদ্যোগে ধান চাল সংগ্রহ হয় প্রতি বছর, তবে তাতেও ওঠে না প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ। ফাঁকা বুলি ছেড়ে কবে যে সরকার সত্যিই এদিকে নজর দেবে সেই আশায় কৃষক। এ বিষয়ে কিছু জানতে চাইলে সরকারি দপ্তর থেকে মেলে কেবল দায়সারা উত্তর। তো অধিকাংশ ক্ষেত্রে আসলে কৃষকরা তো যায়, তারা বুঝে না, তারা ওই বিভিন্নভাবে প্রতারিত হয়। তো এইটার জন্য আমরা কৃষকদেরকে এটা সব বারবার অবহিত করছি যে বাজারে যেই যেন তারা বাজারটা দেখে শুনে তারপরে দাম চেয়ে বিক্রি করে, তাহলে তারা লাভবান হতে পারবে। উৎপাদন খরচ রয়েছে সেটা বিবেচনা করে এটি একটি এপিএমসির শক্তিশালী কমিটি রয়েছে। সেই কমিটির মিটিংয়ের মাধ্যমে এই ধান ক্রয়ের জন্য যে ধান এবং চালের যে ক্রয় মূল্য সেটা নির্ধারণ করা হয়। বীজ, সার আর কীটনাশকের দাম কমাবে সরকার, নিশ্চিত করবে ফসলের ন্যায্য দাম। এমন আশায় বুক বেঁধে আছেন দেশের লাখো প্রান্তিক চাষি। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ার আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।